আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যথাযথভাবে বাস্তবায়ন করার কারণেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে বাংলাদেশ। এই অর্জন ধরে রেখে 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন গেল 13 বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র। বলেন এই সময়ে দেশের অর্থনীতির আকার ও মাথাপিছু আয় বেড়েছে প্রায় 3 গুণ। অর্থনীতিকে আরও গতিশীল করে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নেবার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল জানিয়ে আস্থা রাখায় ও পাশে থাকায় উন্নয়ন সহযোগীদের বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বই বিনামূল্যে দেওয়া হয়েছে। 13 বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। বাংলাদেশের অর্থনীতির আকার ও মাথাপিছু আয় গত 13 বছর প্রায় 3 গুণ বেড়েছে। বাংলাদেশ এখন বিশ্বের 31তম বৃহত্তম অর্থনীতির দেশ। মাথাপিছু আয় $2,554 মার্কিন। IMF-এর হিসাব মতে 2026 সালে বাংলাদেশ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে। 13 বছর সময়কালে আমাদের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.3%, যেখানে উন্নয়নশীল দেশগুলোর গড় প্রবৃদ্ধি ছিল মাত্র 5.1%। মূলত আমরা প্রায় 8% পর্যন্ত উঠাতে পেরেছিলাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে আবার থমকে যেতে হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনকে চিঠি লিখে র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এই অনুরোধ জানান। গত 31 ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষরিত চিঠিটি ওয়াশিংটনে পৌঁছেছে। চিঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও অ্যাকশনের বিস্তারিত তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে দুঃসাহসিক এসব কাজে এলিট ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ অন্য বাহিনীগুলোর অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। গত 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। নতুন বছরের শুরুতেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে 9.1 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চারিদিকে কুয়াশার চাদর, সেই সঙ্গে হাড় কাঁপানো উত্তরের হিমেল বাতাস। জুবুথুবু বিষণ্ণ প্রকৃতি ভর করে জীবন জীবিকার উপর। তবু কি থেমে থাকে জীবন? জীবন চলে জীবনের নিয়মেই। পাকা সড়ক থেকে মেঠো পথে শ্রমজীবী মানুষ, কেউ বা একটু উষ্ণতার সন্ধানে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে 9.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় কাবু গবাদি পশুও। প্রচুর ঠান্ডা অবশ্য, সকালে চা খাইলে শরীরটা গরম হয়। অন্য দিন থেকে আজকে ঠান্ডা বেশি, তো সকালেও ঠান্ডা, খাবারও বেশি নেই। আমরা তো বুড়া মানুষ, বুঝি না, আমরা তো এমনি তো কষ্ট। আর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়ে আজ দাঁড়িয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াসে। এসব উপেক্ষা করে কষ্ট করেই তো পেট চলে সংসার এসব মানুষের। এছাড়া শীতের প্রকোপ দিনাজপুর, চুয়াডাঙ্গা, রংপুর, ঝালকাঠি সহ আরও কয়েক জেলায় চলে কুয়াশা আর সূর্যের লুকোচুরি। খুব শীতে, খুব অবস্থা খুব খারাপ। আমরা খুব কঠিন অবস্থায় চলতেছি। কুয়াশাটা নাই, কয়েকদিনের মধ্যে ঠান্ডাটা আজকে বেশি। কিচ্ছু পাচ্ছি না বাবা, কম্বলও নাই, শীতের মধ্যে পড়তেছি। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। আগামী দুদিনে বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে তাপমাত্রা বেশি নামতে পারে। আবহাওয়া অফিস জানায়, প্রথমে মৃদু হলেও পরে তাপমাত্রা আরও কমে চলতি মাসে মাঝারি এবং তীব্র আকারে বইতে পারে শৈত্যপ্রবাহ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। শীতের আরও খবর জানতে এখন যাচ্ছি রংপুরে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এ কে মইনুল হক।
মইনুল, শীতে জনজীবনের কি অবস্থা দেখতে পাচ্ছেন আর শ্রমজীবী মানুষের দুর্ভোগ সম্পর্কে আমাদেরকে জানান। বাবু, রংপুরে কিন্তু গত রাত থেকে আবারও কিন্তু ঠান্ডাটা বাড়তে শুরু করেছে। আর এই যদিও এই মুহূর্তে একটু রোদ উঠেছে, কিন্তু রোদের উষ্ণতা ছাপিয়ে কনকনে যে ঠান্ডা বাতাসটা রাত থেকে শুরু হয়েছে, সেই বাতাসটা কিন্তু এখনও অব্যাহত আছে। আর এই বাতাস যখন শুরু হয় তখন কিন্তু মানুষের জনজীবন কিন্তু নাকাল হয়ে পড়ে শীতের প্রবল ঠান্ডায়। এই অবস্থাটি এখানে চলছে। আর এই অঞ্চল যেহেতু একটু পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে অঞ্চল, এখানে কিন্তু শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। আর এ ধরনের শীত যখন দেখা দেয়, ঠান্ডা যখন দেখা দেয়, তখন কিন্তু তারা কাজে যেতে পারে না। বিশেষ করে ছিন্নমূল, নিম্ন আয়ের, দিন আনে দিন খায় এমন মানুষগুলো কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে পড়েছে। তাদের কিন্তু ভোগান্তিটা বেড়েছে। এই মুহূর্তে কিন্তু দরকার, যদিও সরকারিভাবে প্রত্যেকটি ইউনিয়নে কম্বল বা শীতবস্ত্র দেওয়া হয়েছে, কিছু ব্যক্তিগত উদ্যোগও দেওয়া হয়েছে, তা কিন্তু চাহিদার তুলনায় খুবই কম। এই মুহূর্তে কিন্তু দরকার শীতবস্ত্র এবং বিভিন্ন সাহায্য নিয়ে এসে এই সমস্ত নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানো। আর নদী তীরবর্তী অঞ্চলগুলোর মানুষের অবস্থা তো আরও জুবুথুবু হয়ে গেছে। এই অবস্থাটা আবহাওয়া অফিস বলেছে যে রংপুর অঞ্চলের তাপমাত্রা আরও কমে যেতে পারে এ সপ্তাহে। বাবু, এই ছিল এখানকার সর্বশেষ শীতের খবর। রংপুর থেকে জানছিলেন শীতের খবর। আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার 3টি স্থানে দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে গাজা উপত্যকার খান ইউনিস ও দক্ষিণ গাজায় এই বিমান হামলা হয়। ইসরায়েলি বিমান হামলায় এখনও কোনো হতাহতের খবর আসেনি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা গাজায় হামাসের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই বিমান হামলা করেছে, কেননা শনিবার হামাস শাসিত ভূখণ্ডটি থেকে 2টি রকেট ছোড়া হয়েছিল। যদিও হামাসের ছোড়া রকেট 2টি ইসরায়েলের ভূখণ্ডে পড়েছে কিনা তার কিছু জানায়নি, কেননা হামাস তাদের রকেটগুলো পরীক্ষার ভূমধ্যসাগরের দিকে ছুটছে। এছাড়া হামাসের ওই রকেটে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। বলা হচ্ছে নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই গাজায় প্রথম বিমান হামলা। এর আগে 2021 সালের মে মাসে টানা 11 দিন গাজায় বিমান হামলা চালিয়েছে। ওই সময় গুড়িয়ে দেওয়া হয়েছিল গাজার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অফিস ভবন। এরপর মিশরের মধ্যস্থতায় হয়েছিল যুদ্ধবিরতির চুক্তি। ভারত শাসিত জম্মু কাশ্মীরে 2021 সালে 5 নারীসহ 210 জন কাশ্মীরিকে হত্যা করে ভারতীয় সেনারা। শনিবার কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। নিহতের এই পরিসংখ্যানের 65 জন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন কথিত বন্দুকযুদ্ধে মারা যান। বলা হচ্ছে ডিসেম্বর মাসেই সেনাদের গুলিতে মারা গেছে 31 কাশ্মীরি। বছর জুড়ে 2716 জনকে গ্রেফতার করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ সহ নানান কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হয়েছেন 487 জন। প্রতিবেদন বলছে আগুন বা বোমায় ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরের 67টি ভবন। মৃত্যুর এই পরিসংখ্যানে নারী ছাড়াও রয়েছে অনেক কাশ্মীরি যুবক, এবং এইসব মৃত্যুর কারণে 16 জন নারী বিধবা হয়েছেন ও 44 শিশু এতিম হয়েছে। গেল বছর কাশ্মীরে 13 জন নারী দলগত ধর্ষণেরও শিকার হয়েছেন। এদিকে নতুন বছরের প্রথম দিনে জম্মু কাশ্মীরের সাবেক 3 মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। ইউরোপে 10 কোটিরও বেশি করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। ভারতে করোনার ওমিক্রনের ভ্যারিয়েন্টে আক্রান্ত ছাড়িয়েছে 1,500। আর ওমিক্রনের সতর্কতায় শনিবার বিশ্বজুড়ে বাতিল হয়েছে প্রায় 4,500 ফ্লাইট। তাই তো বড়দিন আর ইংরেজি নববর্ষ ঘিরে ভ্রমণ পিপাসুরা পড়েছেন চরম ভোগান্তিতে। আরও জানাচ্ছেন রানা মনজুর। মহামারী শুরু হওয়ার পর বিশ্বব্যাপী মোট করোনার সংক্রমণের 1/3-এরও বেশি আক্রান্ত হয়েছে ইউরোপে। এই সংখ্যাটা 10 কোটির অধিক। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ আবারও মহামারীর কেন্দ্রস্থল হয়ে উঠেছে। দ্রুত সংক্রমণশীল করোনার ওমিক্রন ধরনের বিস্তার বেড়ে যাওয়ায় গোটা ইউরোপ ভাইরাসের সাথে লড়াই করছে। তাই তো নতুন বছরটায় ইউরোপ জুড়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এদিকে ভারতেও প্রতিদিনই বাড়ছে ওমিক্রনের ঝুঁকি। দেশটির 23টি প্রদেশেই শনাক্ত হয়েছে ওমিক্রনের আক্রান্ত। মহারাষ্ট্রেই ওমিক্রনে আক্রান্ত হয়েছে 460 জন। করোনায় মোট আক্রান্তের হারও বেড়েছে ভারতে। করোনা বৃদ্ধির এই হারটা 21%। নয়াদিল্লির পাশাপাশি মুম্বাই এবং কলকাতায় বেড়েছে করোনার সংক্রমণ। সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে করোনার ভ্যাকসিন দেয়া নেই এমন পর্যটকদের তারা 10 জানুয়ারির পর তাদের দেশে আর প্রবেশ করার সুযোগ দেবে না।
এবং তাদের দেশে বসবাসকারীদের অবশ্যই করোনার বুস্টার ডোজ গ্রহণ করে বিদেশ ভ্রমণ করতে হবে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট flightaware.com বলছে, বিশ্বজুড়ে করোনার ঝুঁকি বেড়ে যাওয়া এবং ওমিক্রনের সতর্কতায় শনিবার প্রায় 4,500 ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে 2,500 ফ্লাইট যুক্তরাষ্ট্রের এবং 24 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক 12,000-এর অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই তো বড়দিন আর ইংরেজি নববর্ষ ঘিরে ভ্রমণ পিপাসুরা পড়েছেন চরম ভোগান্তিতে। রানা মঞ্জুর, NTV, ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতে মাদার তেরেসা চ্যারিটির মতোই অক্সফাম ইন্ডিয়া ও জামিয়া মিলিয়া ইসলামিয়া সহ 12,000-এর অধিক বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান বা এনজিওর বিদেশি অর্থ পাওয়ার অনুমতি বাতিল হয়েছে। ওইসব এনজিওর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের অধীনে করা রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে শনিবার জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে 31 ডিসেম্বর পর্যন্ত ভারতের 18,778টি এনজিওর FCR-এর সনদ বাতিল হয়েছে, যার মধ্যে সনদ নবায়নের আবেদন করেছে 12,989টি। তবে মাদার তেরেসা সহ 179টি এনজিওর সনদ নবায়ন করার আবেদন খারিজও করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছে দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, দ্য লেপ্রোসি মিশন, টার্বোকিউলোসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার, হামদর্দ এডুকেশন সোসাইটি এবং কলকাতা ভিত্তিক সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। খেলার খবর ক্রিকেট। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণির পর মাহমুদুল ও নাজমুলের 50-তে বে ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভালোই কাটিয়েছে বাংলাদেশ। আগের দিনের সংগ্রহের সঙ্গে আর 70 রান যোগ করতেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তাদের 328 রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিন শেষে 2 উইকেটে 175 রান বাংলাদেশের। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। দিনের 33তম বল রবীন্দ্রর ব্যাট ছুঁয়ে খুঁজে পায় সাদমানের হাত। বাংলাদেশও খুঁজে পায় স্বাগতিক নিউজিল্যান্ডের টেইল এন্ডারদের চেপে ধরার সুযোগ। একদিকে মেহেদী মিরাজের বলে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার যখন উইকেট দিচ্ছিল, তখন আরেকদিকে হেনরি নিকোলস একক চেষ্টা করে গেছেন। তার 127 বলে 12-4 সাজানো 75 রান নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোরে। প্রথম সেশনের আগেই নিউজিল্যান্ড অল আউট। 70 রান যোগ হতে শেষ 5 উইকেট হারিয়েছে তারা, যার 3টি মেহেদী হাসান মিরাজের। দুদিন মিলিয়ে 3 উইকেট পেয়েছেন শরীফুলও। এর মধ্যে অধিনায়ক মুমিনুরের 2 উইকেট বলতে হবে বিশেষ কিছু। এমন স্কোরের পিছু ছুটতে গিয়ে অতীতে অনেকবারই শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। এই উইকেটে সাদমান ও মাহমুদুলের ব্যাটিংয়ের সময় তা টের পাওয়া যায়নি মোটেও। দুজনের 43 রানের জুটি ভেঙেছে ওয়াগনারের দারুণ ক্যাচে। সেখান থেকে তৃতীয় উইকেটে 104 রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখে নাজমুল মাহমুদুলের জুটি। দুজনের ব্যাটিংয়ে এই সময় চাপেই ছিল নিউজিল্যান্ড। বোল্ডদের আগুনে বোলিংয়ের সামনে শান্ত ছিলেন স্বচ্ছন্দ। 109 বলে 7-4 ও 1 ছক্কায় 64 রানের ইনিংস থেমেছে ওয়াগনারের দ্বিতীয় শিকার হয়ে। ভাগ্যের উপর ভর দিয়ে প্রথম টেস্ট 50 পেয়েছেন মাহমুদুল। অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন দলের এই সদস্য মাত্র দ্বিতীয় টেস্টে এসে নিউজিল্যান্ডের কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করে চলেছেন। দিন শেষে তিনি অপরাজিত আছেন 70 রানে। নিউজিল্যান্ডে এমন দিন শেষ কবে কাটিয়েছে বাংলাদেশ, সেটা আসলেই ভেবে দেখার বিষয়। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক। এবার ক্রীড়াঙ্গনের বিদায়ী বছরের খবর। করোনা ঝুঁকি তো ছিলই, তবে সেসব কিছু তোয়াক্কা না করে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস আয়োজন করেছিল জাপান। টোকিও অলিম্পিকের মতোই উয়েফা পেছায়নি তাদের ইউরো চ্যাম্পিয়নশিপ। শঙ্কা মাথায় নিয়ে হয়েছে কোপা আমেরিকা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে 2021 সালের আরও উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছেন সুব্রত ববি। করোনার চ্যালেঞ্জ তো ছিলই, তবে তাকে টেক্কা দিয়ে ক্রীড়াঙ্গন 2021 সালে পুরো দুনিয়া মাতিয়ে রেখেছিল। 11 জুন শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো চ্যাম্পিয়নশিপ। দুদিন বাদেই ল্যাটিন ফুটবলের আসর কোপা আমেরিকা। রাতে ইউরো, দিনও কোপা আমেরিকা। 1 মাস ফুটবলে বুঁদ হয়েছিল বিশ্ব। করোনার কারণে কলম্বিয়ার পর আর্জেন্টিনারও না, ব্রাজিল রাজি হয় কোপা আমেরিকার আয়োজনে। ঐতিহাসিক মারাকানা। 2014 সালে জার্মানি যেখান থেকে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল মেসিকে কাঁদিয়ে, সেখান থেকে 28 বছর পর ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা উদ্ধার করে আর্জেন্টিনা।
ক্যারিয়ারে অধরা আন্তর্জাতিক ট্রফি ওঠে অবশেষে লিওনেল মেসির হাতে। এদেশ সেদেশ ঘুরে ইউরোর ফাইনাল বসে ইংল্যান্ডের ঘর ওয়েম্বলিতে। ইংলিশটা ধরেই নিয়েছিল শ্রেষ্ঠত্ব ট্রফি ঘরেই থাকবে। ট্রাইবেকে গোলমাল, ইউরোর ফুটবল মাতানো রবার্তো মানচিনির দল ইতালিতে উৎসব নামান। আজুরিরা বসেন ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসনে। প্রতিবাদ আন্দোলনের মধ্যেই জাপানের টোকিওতে 23 জুলাই শুরু হয় অলিম্পিক গেমসের 32তম আসর। একদিকে গেমস ভিলেজে করোনার হানা, অন্যদিকে 33 স্পোর্টসের 50 ডিসিপ্লিনের 339 ইভেন্টে চলে 206 দেশের 11,656 অ্যাথলেটের পদকের লড়াই। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে 8 আগস্ট শেষ হয় অলিম্পিক গেমস। 2019 সালের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াই হয়েছে দুই ইংলিশ ক্লাবের। 29 মে পর্তুগালের পোর্তোতে ম্যানচেস্টার সিটির প্রথম চ্যাম্পিয়ন হবার স্বপ্নকে মারিয়ে শিরোপা জিতে নেয় চেলসি। না চাইলেও লা লিগার নিয়ম আর দেনায় জর্জরিত বার্সেলোনার আর্থিক সঙ্গতি না থাকায় চোখের জলে ক্লাব ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। নানা জল্পনার ভিড়ে মেসি নতুন ঠিকানা গড়েন ফ্রান্সের পিএসজিতে। মেসি যখন ক্যারিয়ারে প্রথম ক্লাব পাল্টালেন, ঠিক তখন ইভেন্টাসকে বিদায় জানিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরেছেন তার খ্যাতি পাওয়ার ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে। রোনালদো এমবাপ্পেদের টেক্কা দিয়ে কোপা আমেরিকা জয়ী মেসি সপ্তমবারের মতো ব্যালন ডিওর হাতে তুলেছেন। ঘটনাবহুল এক বছরই গেল ক্রীড়াঙ্গনে 2021। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল লা লিগায় বছরে প্রথমবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে দু দলেরই প্রতিদ্বন্দ্বী আলাদা। সন্ধ্যা 7টায় রিয়াল খেলবে গেটাফের বিপক্ষে। অন্যদিকে করোনার ধাক্কায় দিশেহারা বার্সার প্রতিপক্ষ মায়োর্কা। এ ম্যাচ শুরু হবে রাত 2টায়। গত অক্টোবর থেকেই রিয়াল মাদ্রিদ অজেয়। গেটাফের বিপক্ষে তারা স্পষ্ট ফেভারিট। শনিবার এই ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিয়েছে রিয়াল। শাখতার দনেস্কের কাছে 5 গোলে হারার পর তারা নিজেদের গোছানো ফুটবলে এখনও অপরাজিত। তারপরও কোচ আনচেলত্তি কোনো সুযোগ দিতে চান না প্রতিপক্ষকে। এদিকে বার্সেলোনার একাদশ গঠনই কঠিন করে তুলেছে করোনা। কয়েক দফা ক্লাবটির ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ 17 জন করোনা এবং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রতিপক্ষ মায়োর্কার চেয়ে নিজেদের নিয়ে তাদের উদ্বিগ্ন থাকার কথা। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ 4-এ তাদের উঠে আসার সম্ভাবনা ক্ষীণ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।